হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, তোমরা মনে করো দূর কোথাও ডাকছে অজানা দিগন্ত, পালতোলা নৌকা ছুটে যেতে চায়, কিন্তু তলদেশে বাধা পড়ে আছে এক অদৃশ্য শিকল। এই শিকল কোনো লোহার অংশ নয়, লোহার খণ্ড না। কি হচ্ছে, এ যেন দায়িত্ব, বাস্তবতা, ভয় আর জীবনের এক অদৃশ্য বন্ধন। স্বপ্ন ডাকে, আশা টানে, কিন্তু বাস্তবতা বারবার যেন তাকে পিছনে টানে। আমরা আমাদের বাস্তবে কিছু স্বপ্ন থাকে, আর্ট থাকে, আমরা পূরণ করতে পারি না। কিছু কারণ থাকে আমাদের, সেই কারণেরই মতো আমাদেরও জীবনের মতো এই কবিতাতেও ঠিক এমনই একটা কারণ আছে, বাস্তবতা যেন তাকে পিছনে টানছে। এই কবিতার তোমরা ব্যাখ্যা জানতে চাইলে তাহলে স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাকিনা ম্যামের সাথে। চলো দেখো আমাদের আজকের কবিতাটা কি তাহলে। নোংর। কে লিখেছেন? অজিত দত্ত। অজিত দত্ত যেন ঠিক নিজেরই কিছু কথা বলতে চাইছেন। দেখো এখানে দেওয়াই আছে, নোংর হাইলাইট করা আছে। দেখো আমরা একটু কবি পরিচিতি সম্বন্ধে জেনে নিই। কবি পরিচিতি কি আছে? নোংর কবিতার কবি হলেন অজিত দত্ত। আমাদের দেখবে অনেক সময় দেখবে এমসিকিউ এর কোয়েশ্চেন থাকে যে এই কবিতার লেখককে, কে লিখেছেন। তো আমরা বলতেই পারি, আমরা এগুলোকে জেনে থাকলে, কবি পরিচিতি একটু জেনে থাকলে আমাদের আর পড়তে হয় না। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও অধ্যাপক, যিনি 1907 সালের 23শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং 1979 সালের 30শে ডিসেম্বর মারা যান। তাহলে দেখো এখানে আবার জন্ম আর মৃত্যুটাকে আলাদাভাবে দেওয়া আছে, পড়ার মধ্যে অনেক সময় ভুলে যাওয়া হয়, ওই জন্য একটু যাতে দেখবে মনে থাকে ওই জন্য একটু আলাদাভাবে দেওয়া থাকে। পরিচিতি কি? তিনি একাধারে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং অধ্যাপক ছিলেন। তাহলে আমরা কি বলে জানবো তাকে? যেমন একজন সাহিত্যিক, তিনি যেমন সাহিত্য রচনা করেছেন, প্রবন্ধ রচনা করেছেন, আবার তিনি অধ্যাপকও ছিলেন। কবিতা কি? নোংর। কবিতাটি তার লেখা একটি উল্লেখযোগ্য প্রতীকী কবিতা, যেখানে কবি বাস্তব জীবনের বাধা অতিক্রম করে অজানার উদ্দেশ্যে যাত্রা করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কি বলতে চেয়েছেন তিনি? তার কিছু আশা ছিল, তার কিছু আকাঙ্ক্ষা ছিল, সেগুলোকে তিনি কি করেছিলেন? সেগুলোকে যেন পূরণ করার জন্য একটা যাত্রা আরম্ভ করেছিলেন। দেখো কবিতার একটু সার সংক্ষেপ দেওয়া আছে। কবিতাটা কি সেটাই যাওয়ার আগে, লাইন বাই লাইন জানার আগে ছোট্ট করে জেনে নেব বিষয়বস্তুটা। কি বলেছেন? অজিত দত্তের নোঙর। এই নোঙর মানে জানো? এই নোঙর হলো একটা হচ্ছে লোহার খণ্ড। কি কাজে ব্যবহার করা হয়? এটাকে কি না, নৌকা কিংবা জাহাজকে আটকানোর জন্য ব্যবহার করা হয়, আটকে রাখার জন্য ব্যবহার করে। ঠিক দেখতে এরকম হয়, দেখবে এরকম টাইপের হয়, একটা এরকম চেন থাকে, হয়তো। তো কবিতা মূলত প্রগন্তিবদ্ধ জীবনের বেদনা ভোগী চেতনা এবং মুক্তির তীব্র আকাঙ্ক্ষার প্রতি নিবদ্ধ। তাহলে এই কবিতার মধ্যে কি আছে? এই কবিতার মধ্যে একটা বেদনা আছে, একটা চেতনা আছে, মুক্তি, কোনো কিছু থেকে মুক্তির জন্য একটা আকাঙ্ক্ষা আছে। নোঙর বাঁধা নৌকা প্রতীকী মাধ্যমে ব্যক্ত জীবন, সামাজিক বন্ধন ও বাস্তবতা করক ও কাঠিন্য প্রদর্শিত হয়েছে, যেখানে কবি স্বপ্ন দেখার অটলতা এবং তা পূরণের জন্য থাকা অদম্য ইচ্ছাকে মৃত্যু ভেঙে দিতে পারে এমন আশাবাদ আছে। একই সঙ্গে ব্যর্থতা, বেদনার কর্মসূচি কবিতাকে ভারময় করে। দেখো নোঙর মানে কি? এইখানে তো একটা একটা লোহার দণ্ড, যার সাহায্যে আমরা কি করছি, নৌকা কিংবা জাহাজকে আটকে রাখার চেষ্টা করছি। কিন্তু এই কবিতায় কিন্তু এটা বোঝানো হয়নি। এই কবিতাকে, এই নগরকে তুলনা করা হয়েছে একটা সংসারের জীবনে অনেক কিছু বাধা থাকে, আমরা কিছুতে যে ছেড়ে যেতে চাই, কিন্তু সংসারে কিছু কাজ মানে এমন বাধা থাকে, বিঘ্ন থাকে, যার কারণে আমরা চাইলেও যেতে পারিনি, ইচ্ছা থাকলেও আমরা ব্যর্থ হয়ে থাকি। তাই না? এটা প্রত্যেকেরই জীবনে হয়ে থাকে, যেমন কবিরও হয়েছিল, আমাদেরও হয়ে থাকে। আমরা অনেক দেখবে কাজ থাকে আমাদের জীবনে, অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু সংসার জীবনের এমন একটা চাপ, এমন একটা দায়বদ্ধতা আমাদেরকে ছেড়ে যেতে মানে একদম না পারি যেন তার জন্য বাধ্য করে দেয়। তাই তো? ঠিক তেমনই এটা। কেন্দ্রীয় প্রতীক তার বহুমাত্রিক অর্থ কি কি? বাঁধন ও স্থিতিশীলতা। নোঙরকে প্রথমে বোঝা যায় জীবনকে স্থিতিস্থাপন করার একটি মাধ্যম হিসেবে, দায়িত্ব, পরিবার, সামাজিক নিয়ম ইত্যাদি যা নৌকাকে এক জায়গায় আটকে রাখে। দেখো
একটা নৌকাকে আটকানোর জন্য যেমন একটা নোঙরের ব্যবহার করা হয়, তেমন একটা মানুষের মানে তার সাংসারিক যে বাধা থাকে তার কারণে তিনি কি হচ্ছে এখানে দায়িত্ব, পরিবার, সামাজিক কিছু নিয়ম প্রভৃতি নানা কারণে তাকেও যেন আটকে রেখেছে, যেতে দিতে চাইছে না। তিনি দূর একটা সমুদ্র দেশে পাড়ি দিতে ইচ্ছা করলেও পারছে না করতে। ঠিক তারপরে ওই যে নিয়ন্ত্রিত স্বাধীনতা, আমরা প্রত্যেকেই কি চাই? আমরা প্রত্যেকেই চাই একটা আমাদের জীবনে একটা স্বাধীনতা, তাই তো? আমাদের মানুষের একটা স্বাধীন জীবন চাই, যেখানে থাকবে আমরা কি কাজকর্ম করব তার একটা নিজস্ব স্বাধীনতা, আমরা কি কথা বলবো তার একটা স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতারও দরকার, আমাদের ধর্মীয় স্বাধীনতাও দরকার। যাই হোক না কেন আমাদের জীবনে স্বাধীনতা প্রয়োজন। তো আমাদের কবিতাতেও ঠিক কবিরও একটা যেন স্বাধীনতার প্রয়োজন। নোঙর থাকা মানে পুরোপুরি স্বাধীনতা নয়। নৌকাটি নাবিকতায় তে পারে, কিন্তু তার পথ চয়নকারী নোঙর। কি হচ্ছে দেখো কি বলেছে, আমাদের জীবন যে পুরোপুরি স্বাধীন তা নয়, নানা কারণ থাকে যার কারণে আমরা ইচ্ছা থাকলেও করতে পারি না। একটা নৌকা কি হয়, তাকে যদি আমরা একটা বেঁধে রেখে দিই নোঙরের দ্বারা, সে কি ইচ্ছা মতো যেতে পারবে? পারবে না। যদি আমরা ওই বাঁধনটাকে যদি খুলে দিই, দেখবে ঠিক সমুদ্র স্রোত যেদিকে যাচ্ছে ঠিক সেদিকে চলে যাবে। এই দ্বৈত তাই কবিতার ক্লান্ত মুখমণ্ডলকে তৈরি করে। মানে এই একটা যে স্বাধীনতা ভাবে তিনি চলতে পারছেন না, তার একটা যেন একটা ক্লান্ত যে মুখের সৃষ্টি, যে ক্লান্ত যে মনের সৃষ্টি হচ্ছে, তাই যেন তুলে ধরা হয়েছে। প্রতিবন্ধকতা ও নিরাপত্তা দ্বন্দ্ব। নোঙর কখনো নিরাপত্তার প্রতীক, বিপদের সময় নৌকাকে রক্ষা করে। দেখো নোঙর কি হচ্ছে, একটা যদি বিশাল আকারের ঝড় উঠেছে, সে একদম একটা নৌকা ধরো এরকম বাঁধা আছে, এইভাবে ধরো বাঁধা আছে একটা, কিন্তু একটা নোঙরের দ্বারা তাকে কি করেছে, বেঁধে রাখা হয়েছে। এই যে ঝড়, এই ঝড়ের কারণে কি হচ্ছে, নৌকাটা পুরোপুরি একদম সেফ, একদম সেফ, কোথাও যাবে না, কোথাও চলে যাবে না, ভেঙে যাবে না। কিন্তু এখানে দেখো একটা বিপদের হাত থেকেও রক্ষা করছে। বলে না প্রত্যেকটা জিনিসের যেমন সুফল থাকে আবার কুফলও থাকে, ঠিক তেমনই এখানে কি হচ্ছে, বিপদের যেমন সময় নৌকাকে রক্ষা করে, কিন্তু কবিতায় সেটি প্রধানত বন্ধন, সম্ভাবনার বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু এখানে কি বোঝানো, এটা যেন একটা বাঁধন, আমার কিছু নিজস্ব ইচ্ছা থাকলেও আমি যেন করতে পারছি না, এইখানে তাই বোঝানো হয়েছে নোঙরের দ্বারাই। কবি সম্ভবত ইঙ্গিত করেন মানব জীবনের নিরাপত্তা প্রয়োজন প্রায়শই মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই তো নিরাপত্তার একটা মানুষ যে স্বাধীনভাবে চলবে, আমাকে যদি এখন বলে দেওয়া হয় তুমি এখানে যাবে না, আমার ইচ্ছা আছে, তাই তো আমার ইচ্ছা আছে, কিন্তু এখানে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে যেন একটা বাধা সৃষ্টি করছে আমার চলার পথে। তো এখানে কি হবে, আমার মনটা কি হবে, উদাস হয়ে যাবে, দুঃখ পাবে, তাই তো? কিন্তু আমি ইচ্ছা থাকলেও আমি ওই সংসারের চাপে, সংসারের বাধা অতিক্রম করে আমি যেতে পারবো না। ঠিক তেমনি এখানে নোঙরকে তাই উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে। দেখো নৌকা ও জাহাজ ছবি যাত্রা বনাম স্থিরতা। নৌকা সাধারণত ভ্রমণের ইঙ্গিত দেয়। নৌকার দ্বারা আমরা কি করি, ভ্রমণ করে থাকি। তো যেই যে সমুদ্র বলো, নদী বলো, এগুলো পারাপার করার জন্য আমাদের নৌকা জাহাজের প্রয়োজন। অজানার দিকে রওনা, অভিজ্ঞতার সন্ধান। কিন্তু যদি নৌকা নগর করা থাকে, তখন সেই আশার কপালে ধুলো পড়ে। যদি ওই নৌকাটার দ্বারা আমরা যেতে চাইবো, যদি ওই নৌকাটাকে যদি নোঙরের সাহায্যে বেঁধে রাখা হয়, সেটা কি যেতে পারবে? পারবে না। কবির দৃষ্টিতে নৌকা ছবিটি ব্রত ও প্রত্যাশার প্রতীক। নোঙর তা মানুষকে বিচ্ছিন্ন করে। মানে একটা নোঙরে যদি বাধা থাকে, সে কখনোই একদম নিজের মন মতো যেতে পারবে না। এ কারণে কবিতার আকাঙ্ক্ষা ভ্রমণের, অজানের দিকে পাড়ি দেওয়ার, নতুন কিছু দেখার একটি এক রৈখিক আকাশচুম্বী আকাঙ্ক্ষা তুমি যে তুলে ধরেছ খুব প্রাসঙ্গিক। আমাদের একটা কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, আমরা কি হয়, আমাদের মধ্যে যে বাধার সৃষ্টি হয়, যার কারণে আমরা যেতে পারি না আমাদের জীবনে এই নোঙরের সঙ্গে। তাই সেই জন্যই তুলনা করেছে, একটা নোঙরকে যেমন নৌকার সঙ্গে বেঁধে দিলে যেমন সে যেতে পারে না, তেমনি সংসারের কিছু বাধা থাকে, যদি আমাদেরকে তা যদি মেনে চলতে হয়, তার ফলে আমরা কি আমাদের ইচ্ছা থাকলেও আমরা যেতে পারি না। দেখো স্বপ্ন, অটল ইচ্ছা, মানসিক টন। কবিতা শুধু নৈরাশ্যের ব্যাখ্যা নয়, যেখানে স্বপ্ন, বিশ্বাস ও প্রত্যয়ের কথা বারবার ফিরে আসে। প্রতিকূলতার মাঝেও সামান্য আশা বজায় রাখা, এই মানসিক অবস্থা কবিতার মূল সুর। আমরা কবিতাটা যখন পড়বো, আমরা দেখব একটা সমুদ্র যাত্রায় যেন সে পাড়ি দিতে চায়,
ওই নোঙরের কারণে যেন সে পাড়ি দিতে পারছে না। আমাদের জীবনে নানা রকম মানে ইচ্ছা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিছু মানসিক চাপ থাকে, যার কারণে ওই আশাগুলোকে আমরা পূরণ করতে পারি না। স্বপ্নের প্রতি অটলতা যেখানে এক ধরনের নৈতিক ও আত্মিক সাহস। রবীন্দ্র ঘরানার রূপরেখা নয়, বরং একজন সাধারণ মানুষের অন্তর্গত লড়াই, বিশেষ করে যখন সমাজ প্রথা, আর্থিক দায়বদ্ধতা ইত্যাদি নোঙরের মতো কাজ করে। এটা কোনো একটা মনে করো বাস্তবতা, যেখানে কি হচ্ছে, যার মধ্যে কি হচ্ছে, কিছু সামাজিক নিয়ম আছে, কিছু দায়বদ্ধতা আছে, যার কারণে আমরা কোথাও যেতে পারবো না, সংসারকে ছেড়ে যেতে পারবো না। দেখো না, ব্যর্থতা, বেদনা ও বিদ্রুপ, নাটকীয় কাতরতা। কি বলছে, কবিতা ব্যর্থতা, বেদনার অভিজ্ঞতাকে উপেক্ষা করে না, বরং তার স্বীকৃতি দিয়ে এগোতে উৎসাহিত করে। এখানে কি আছে, ব্যর্থতা আছে, বেদনা আছে, ওগুলোকে একেবারে বাদ দেওয়া যায় না, ওগুলোকে নিয়েই আমাদেরকে এগোতে হয় জীবনে। গণ্ডিবদ্ধ থাকার ব্যথা, সময় বা সমাজের বিদ্রুপ, এসব অনুভব কবিতাকে বাস্তব ও সহজ করে তোলে। এই আমাদেরকে একটা যে গণ্ডির মধ্যে থাকতে হয়, সেগুলোকে আমাদেরকে কি করে বাস্তবতার সঙ্গে যেন পরিচয় করিয়ে দেয়। এখানে বেদনা কেবল ব্যক্তিগত নয়, এটি সময়ের স্রোত, সামাজিক অবমূল্যায়ন ও হতাশার প্রতিক্রিয়া। ফলে কবিতার আবেগ ও ব্যক্তিগত কষ্ট থেকে সমষ্টিক আক্রোশের দিকে এগোতে পারে। তাহলে বুঝতেই পারছো একটা কেমন ভাবে মানুষের জীবন চলে, একটা মানুষ কি কি কারণে, কি জন্য সে তার ইচ্ছা থাকলেও ইচ্ছা পূরণ করতে পারে না। ভাষা ও শৈলী রূপক। দেখো এখানে ভাষা, শৈলী ও রূপক কি, সাধারণত এমন কবিতায় সরল প্রতিদিনের ভাষা ব্যবহার করা হয়, যাতে পাঠক সহজেই চিন্তা ভাবনায় ঢুকতে পারে। দেখো কি বলা হচ্ছে এখানে, সাধারণত কবিতায় কি সরল প্রতিদিনের ভাষা এমন ব্যবহার করে যেটা আমরা সহজ ভাবে রাখি, যাতে আমরা যখন যে পড়বো যেন সহজেই বুঝতে পারি যে কি বলতে চাইছে। কিন্তু রূপকের স্তর, নোঙর, নৌকা, স্রোত ইত্যাদি, এখানে কি হচ্ছে, রূপকের স্তর মানে কি, এই কবিতাটা সাধারণত কি রূপক ধর্মী, কবিতাকে গভীরতা দেয়, এগুলো কল্পনার শক্তিকে জাগিয়ে তোলে। আমরা এই কবিতার মধ্যে কি হবে, আমরা একটা কল্পনার মধ্যে যেন যুক্ত হতে পারবো, আমাদের মধ্যে যেন একটা কল্পনার স্মৃতিকে যেন বাড়িয়ে দেবে। আবহ ছন্দ যদি কবিতায় পুনরাবৃত্তি থাকে, যেমন নোঙর, নোঙর তা পাঠকের মনে ন্যারেটিভের স্থিরতা বা ক্লান্তি বোঝায়। আর যদি বিরতি বিষয়কর বিরাম থাকে, তা মুক্তির আকাঙ্ক্ষা তীব্রতা বাড়ায়। তাহলে বুঝতেই পারছি এখানে একটা ছন্দ, যদি কবিতায় কি আছে পুনরাবৃত্তি থাকে, সেটা কি হবে, পাঠকের মনে ন্যারেটিভের একটা সৃষ্টি করবে। আর যদি আর কি করবে, ক্লান্তি। আর যদি বিরতির বিষয়কর বিরাম থাকে, তাহলে তা হবে মুক্তির আকাঙ্ক্ষার একটা তীব্রতাকে বোঝাবে। কারণ তুমি মূল কবিতার শব্দ পুরোপুরি দিলে ভালো বিশ্লেষণ করা যেত। দেখো, মানসিক কাব্যিক জোয়ার ও গতিশীলতা, কবিতার আভাস যদি ধীরে ধীরে ব্যথা থেকে আশা উৎসাহের দিকে যায়, তা এটি হলো একটি মানসিক যাত্রা। তাহলে বুঝতে পারছো কবিতাটা কোন দিকে, ব্যথা থেকে যদি আশা উৎসাহের দিকে যায়, এটা তাহলে একটা মানসিক যাত্রা। পাঠক নৌকায় চড়া ব্যক্তির মনস্তত্ত্বের সঙ্গে সহযাত্রী হয়, প্রথমে আটকে থাকা, পরে খিদে ও তীব্র আকাঙ্ক্ষা, অবশেষে একটা ঝুঁকি নেওয়ার ইচ্ছা। মানে কি হচ্ছে, প্রথমে আটকে ছিল, তারপরে তার মনের মধ্যে সৃষ্টি হলো না যাব, এরকম তার মনে একটা ঝুঁকির সৃষ্টি হলো। এই আর্দ্র আবেগগত অরিবন কবিতাকে শক্তভাবে ধরে রাখে। তাহলে এটাই হচ্ছে একটা কবিতাকে যেন পুরোপুরি যেন জড়িয়ে রেখেছে। দেখো এবার আমরা পুরো একদম আমাদের কবিতার মধ্যে চলে এসেছি। আমাদের এই কবিতার নাম কি, নোঙর। কে লিখেছেন, অজিত দত্ত। দেখো কি, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, কোথায় তাহলে লেখক মানে কবি আমাদের কোথায় পাড়ি দিতে চান, দূর একদম সিন্ধু পারে। নোঙর গিয়েছে পরে তটের কিনারে, কিন্তু এখানে নোঙর কি হয়েছে, ওই যে লোহার দণ্ড যাকে নৌকা আটকায়, যে কাজে ব্যবহার করে, সেটা পড়ে গেছে কিনারাতে। হ্যাঁ, মানে আমাদের সমুদ্রের কিনারাতে। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। যদি নোঙর, যার সাহায্যে আমরা নৌকাকে বেঁধে রাখি,
জাহাজকে বেঁধে রাখি সেটা যদি কিনারায় পড়ে যায়, আমি আমার মানে দাঁড়কে যতই ব্যবহার করি, যতই চালাই, যতই নিক্ষেপ করি, কিন্তু ওই নৌকা এগোবে না। যতই মিছে দাঁড় টেনে যায় না কেন, ও এগোবে না। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এই তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। দেখো এখানে কি বলা হয়েছে, সংসারের কিছু চাপ আছে, সংসারের কিছু বাধা আছে, সেগুলো ছেড়ে কবি যেতে চান দূরে, সমুদ্র একদম সিন্ধু পারে যেন যেতে চান তিনি, কিন্তু এই সংসারের চাপে তিনি যেতে পারছেন না, সংসারের বাধার কারণে তিনি যেতে পারছেন না। তো এমন কিছু কিছু আমাদের জীবনে কিছু ইচ্ছা থেকে, আশা থাকে, যাকে বলা হয়েছে যে জোয়ারের ঢেউ বলা হচ্ছে, যে ঢেউয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে আমাদের কিছু ইচ্ছা থাকে, আশা থাকে, সেগুলো কি হচ্ছে এই তরিতে মাথা ঠুকে, মানে সমুদ্রের দিকে তারা এই যে নৌকা, এই নৌকা কি হচ্ছে গিয়ে যেন সমুদ্রের কাছে গিয়ে মাথাটাকে ঠুকে তারা যেন একদম যেন তাদের দিক যেন ভ্রষ্ট হয়ে যাচ্ছে। এখানে লাইনটাতে দেখো, এ তরি মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, মানে এলোমেলো হয়ে যাচ্ছে, তার যেন সেই আশা যেন পূরণ হচ্ছে না। তারপর ভাটার শোষণ। ভাটা মানে এমন কিছু আমাদের আরো কিছু নিজস্ব ইচ্ছা থাকে, নিজস্ব মানে অনেক কিছু আমাদের পূরণ করার ইচ্ছা থাকে জীবনে। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, যার কারণে এই সংসারের বাধা বিঘ্নতার কারণে আমাদের কি করতে, ওইসব ইচ্ছা আকাঙ্ক্ষাকে যেন বিসর্জন দিয়ে দিতে হয়। জোয়ার ভাটায় বাধা এ টথের কাছে, আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে। মানে ওই যে জোয়ার ভাটা মানে আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, কি বলেছি এখানে, এই তটের কাছে, এই নৌকার কাছে যেন মানে আছে, সেখানে আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে। এই বাণিজ্য তরি মানে কি, মনে কর জীবনের যে একটা এইসব বাণিজ্য যাত্রাবাহী নৌকা না, এগুলো নিজস্ব একটা বাণিজ্যের যেন পণ্য, বাণিজ্য মানে কি, যেসব নৌকায় করে আমরা আমাদের মালপত্র নিয়ে যাই, পণ্য নিয়ে যাই, তো নাবিকের ইচ্ছা থাকে, তো ওরকম একটা জীবনের যে বাণিজ্য তৈরি আছে, সেটা যেন বাধা পড়ে আছে, ওই যেন কিনারার মধ্যে যেন বাধা পড়ে আছে, কারণ একটাই, ওই নোঙর যেন সেই কিনারাতে পড়ে গেছে, তাই যেন সেগুলো সব বাধা হয়ে রয়ে গেছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল। দেখো যতই সে, এখানে কি বলছে, দাঁড় টানি, দাঁড় মানে কি হচ্ছে একটা যে যার সাহায্যে মানে আমরা নৌকাকে চালাই, নৌকাকে এগিয়ে নিয়ে যাই, সে দাঁড়ের সাহায্যে। আর এখানে বলছে মাস্তুল বাঁধি পাল, মাস্তুল মানে একটা কাঠের দণ্ড, যাতে একটা কাপড়কে লাগিয়ে, যে যেখানে হাওয়া লাগলে নৌকাটা এগিয়ে যেতে থাকে। তো নোঙরের কাছি বাধা তবু, কাছি মানে কি দড়ি, ওই যে নোঙর যে একটা যে লোহার যে দণ্ড রয়েছে, যার সাহায্যে আমরা নৌকাকে আটকাই, তো সেই দড়ি যদি বাধা থাকে, নৌকা চিরকাল ওর সাহায্যটা বাধা আছে, তাই কি হচ্ছে, যতই দাঁড় মানে তুমি দাঁড় চালিয়ে যাও, তাও ওই নৌকা যেন এগোতে চাইবে না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। নিস্তব্ধ মুহূর্তগুলো মানে কি, তার যে একটা যে নিস্তব্ধ মানে কি শান্ত, ইচ্ছাগুলো কি হচ্ছে যেন ওই জোয়ার ভাটার মধ্যে যেন কেঁপে উঠছে। স্রোতের বিদ্যুৎ শুনি প্রতিবারের দ্বারের নিক্ষেপ, মানে বিদ্যুৎ মানে কি একটা, তো আমরা কি যে কোনো উপহাস বলতে পারি, যে স্রোতের যে বিদ্যুৎ, সেগুলো কি হচ্ছে, এই দ্বারকে আমরা যতই নিক্ষেপ করি না, যতই নিয়ে যাওয়ার চেষ্টা করি না, কিন্তু এই দ্বার এগিয়ে যাবে না, কারণ আমরা ওই সংসারের যে আমাদের যে বাধা আছে, তার কারণে যেন সংসারের ওই বাধার কারণে এগোতে পারছে না, সবকিছু ছেড়ে যেতে পারছে না। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। মানে দেখো তারা মানে কি, এখানে কি বলেছে, তারার দিকে নিশানা, মানে আগেকার দিনে যে নৌকা, যে নাবিকেরা নৌকা যাত্রা করতো, তখন তারা ওই তারার সাজে, শুকতারা বলো, ধ্রুবতারা বলো, তার সাজে দিক নির্ণয় করত। তো এখানে যতই তারা তারাকে তারা তাদের দিক নির্ণয়ের যন্ত্র হিসেবে ব্যবহার করুক, এই যেন কি বলেছে, বিরামহীন দাঁড় টানা, কিন্তু এই দাঁড় টানা পুরোপুরি যেন তাদের একদম শুধু শুধু কোনো কাজের নয় তাদের, কারণ নৌকা এগিয়ে যাবে না, এতে কোনো কাজ হবে না, শুধু শুধু দাঁড়টাকে চালিয়ে যাচ্ছে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সিন্ধু, সপ্ত সিন্ধু পারে, মানে যে আমাদের সপ্ত সিন্ধু যে নদী আছে, সেগুলোতে পারে, মানে সে যাত্রা করতে চায়। নগর কখনো জানি পড়ে গেছে তটের কিনারে,
মানে সে জানতেই পারেনি এই নোঙর মানে এই যে একটা দণ্ড কখন যে তটের কিনারে নদীর কিনারে পড়ে গেছে তার সে জানা নেই। তাই যতই সে মানে চেষ্টা করুক না কেন এগিয়ে যাওয়ার, এগোবে না। সারা রাত তবু দাঁড় টানি, সারা রাত তবু সে দাঁড়কে চালিয়েই যাচ্ছে, কিন্তু আমার এই নৌকা যেন এগিয়ে যাচ্ছে না। দেখো, তাহলে আমরা আমাদের এই কবিতাটা এখানেই শেষ করলাম। তোমরা বুঝতেই পারছো আমাদের একটা নোঙর যে জীবনের সঙ্গে খুবই যেন সম্পর্কিত একটা যেন বস্তুই বলতে পারি। আমাদেরও জীবন অনেক কিছু থাকে, আমরা চেষ্টা করলেও যেটা পূরণ করতে পারি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে। থ্যাংক ইউ।